তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন, ৪৯ মন্ত্রী প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি। উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় নতুন পরিষদে। সংসদের দক্ষিণ প্লাজায় নতুন এমপিদের শপথ, রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার বিএনপি সদস্যদের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেবে নতুন সরকার, প্রত্যাশা সাধারণ মানুষের। অর্থনীতি পুনরুদ্ধারই বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। এবং নিত্যপণ্যের বাজারে রমজানের উত্তাপ, নাগালের বাইরে খেজুর, লেবু সহ বেশিরভাগ ইফতারি পণ্য। ক্ষুব্ধ ভোক্তারা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আছি আমি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তিনি। বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শপথ নেন ২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন এমআর আসাদ। নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির নতুন সরকারের শপথ ঘিরে সারা দেশের চোখ ছিল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। মঙ্গলবার বিকেলে হয় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান। সংসদীয় দলের সভায় এর আগেই প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। অনুষ্ঠানের শুরুতেই তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মাধ্যমে দেশের ১১তম প্রধানমন্ত্রী হন বিএনপির কাণ্ডারি তারেক রহমান। শপথ অনুষ্ঠানে বিদায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশিষ্টজন, কূটনীতিক ও বিদেশের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এরপর তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় যুক্ত ২৫ জন পূর্ণ মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস। এরপর শপথ বাক্য পাঠ করানো হয় ২৪ জন প্রতিমন্ত্রীকে। আগামীর বাংলাদেশকে সুখী সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করার অঙ্গীকার করেন নবীন ও প্রবীণদের সমন্বয়ে গঠিত নতুন মন্ত্রিসভার সদস্যরা। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, এ নিয়ে আরও জানাতে জাতীয় সংসদ ভবন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির ও তানজিদ ভুইয়া। প্রথমে যাচ্ছি হুমায়ুনের কাছে। হুমায়ুন, শপথের পর নতুন মন্ত্রিসভা নিয়ে সবশেষ কি পরিস্থিতি আমাদেরকে জানাবেন? জেরিন, আপনি জানেন যে কিছুক্ষণ আগে কিন্তু তারেক রহমানের প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন। তারপর আমরা দেশের রাষ্ট্র প্রধানদের উপস্থিতিতে কিন্তু এই শপথ অনুষ্ঠিত হয়েছে। আমরা দেখেছি প্রথমে রাষ্ট্রপতি তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন, পরবর্তীতে মন্ত্রীকে শপথ করেছেন। এরপর অর্থাৎ ২৪ জন প্রতিমন্ত্রীকে শপথ করেছেন রাষ্ট্রপতি। এরপরে কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ করে পরবর্তীতে আমরা দেখেছি যে অর্থাৎ তারেক রহমান তার মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ গ্রহণের ভিতর কিন্তু আমরা সকালে দেখেছি যে অর্থাৎ সংসদ সদস্য যারা আছেন তাদেরকে শপথ করেছেন। তো আমরা আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু সরকার গঠন করেছেন। সামনে আপনাদের কোন কোন বিষয়গুলি চ্যালেঞ্জ বলে মনে করছেন যদি বলতে পারেন? বিএনপি ধানের শীষের প্রার্থী যে সংসদ সদস্য, নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু সরকার গঠন করেছেন। সামনে আপনাদের কোন কোন বিষয়গুলো চ্যালেঞ্জ বলে মনে করছেন যদি বলতেন আমাদের? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের প্রধান চ্যালেঞ্জ হলো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, স্থিতিশীল রাখা। আপনারা দেখেছেন এই নির্বাচনের পরে সারা বাংলাদেশে কোনো সহিংসতা হয় না, কোনো সংঘর্ষ হয় না, মানুষ শান্তিতে আছে। আর দ্বিতীয় হলো আমাদের দেশের অগ্রগতি নিশ্চিত করা। দেখেন, আমাদের নেতা তারেক রহমানের দেশ গড়ার যে মহাপরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা বাস্তবায়ন করা। আমরা বাংলাদেশ অনেক পিছিয়ে গেছে, আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই। আর আমার আসন ময়মনসিংহ ১০ গফরগাঁও উপজেলা পৌরসভা পাগলা থানা, এই ৩টি ইউনিট নিয়ে গঠিত। এই অঞ্চলটি অত্যন্ত অবহেলিত। এই অবহেলিত জনপদের কল্যাণে আমি কাজ করতে চাই। আমি ইতিমধ্যে আমাদের আজকে যিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আমাদের নেতা তারেক রহমান, ওনার সাথে ওনার যে
এরকম দেশ গড়ার মহাপরিকল্পনা রয়েছে। আমার এলাকাটি গড়ার জন্য আমার যে পরিকল্পনা রয়েছে সেটি ওনার সাথে আমি শেয়ার করেছি। ইনশাল্লাহ আমরা গফরগাঁওকে এগিয়ে নেব, পাগলাকে এগিয়ে নেব। একটি মানবিক গফরগাঁও এবং পাগলা বিনির্মাণে আমি কাজ করব ইনশাল্লাহ। আমার এলাকায় অনেক শিক্ষিত মানুষ আছে, কিন্তু অনেক বেকার সমস্যার সমাধানে সরকারি বেসরকারি উদ্যোগে আমার এলাকায় শিল্পায়ন করব ইনশাল্লাহ। শিল্পায়নের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান করব, আর সরকারি উদ্যোগে চাকরির ব্যবস্থা করব। আর হলো যে ওই যে অবহেলিত জনপদ রাস্তাঘাট, আমার এখানে মাত্র 25% রাস্তা পাকা, বাকি 75% রাস্তা কাঁচা, আর 25%-এর মধ্যে 90% ভাঙাচোরা। আমাদের উপর অনেক দায়িত্ব, মানুষের প্রত্যাশা অনেক। আমি আপনাদের মাধ্যমে সবার কাছে দোয়া প্রার্থনা করছি যেন আমরা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারি, জনকল্যাণে কাজ করতে পারি। ধন্যবাদ। যেটা আপনি শুনছেন যে আসলে অর্থাৎ তারেক রহমানের যে ঘোষিত যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা দেওয়া হয়েছে, সেই দফার আলোকে কিন্তু এই যে অর্থাৎ বাংলাদেশকে পুনর্গঠন করা হবে। এখানে অর্থাৎ বেকারদের যে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে জোর দিয়েছে, যে অর্থাৎ ফ্যামিলি কার্ডের কথাও কিন্তু বলেছেন। এখানে আমরা দেখেছি যে অর্থাৎ দেশের কল্যাণে, জনগণের কল্যাণে যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো কিন্তু বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। এখানে অর্থাৎ 25 জন যে মন্ত্রী, অর্থাৎ তাদেরকে যে শপথ নেওয়া হয়েছে, প্রতিমন্ত্রীদেরকে শপথ নেওয়া হয়েছে। অর্থাৎ আমরা কিছুক্ষণ পর আমরা জানতে পারবো কাকে কোন দপ্তর বন্টন করা হয়েছে, এবং দপ্তর বন্টনের মাধ্যমে আমরা জানতে পারবো কে কোন মন্ত্রণালয় পাচ্ছে। তাই এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি তানজিদ ভুঁইয়ার কাছে। তানজিদ, বাকি কথাগুলো আপনি আমাদেরকে জানাবেন। জি, ধন্যবাদ হুমায়ুন কবির এবং ধন্যবাদ জেরিন। আমি এখন আছি সংসদ ভবনের পাশেই, এখানে সংসদ ভবনের এলাকায়। এখানে কিন্তু কিছুক্ষণ আগেই বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে কিন্তু শপথ গ্রহণ করেছেন। তো এই শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করিয়েছেন কিন্তু রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি এখন আছি সংসদ ভবন এলাকায়। এখানে কিন্তু জানেন যে ঠিক 4:10 এই শপথ পড়ানো হয় এই নতুন প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের যারা সদস্য রয়েছেন তাদেরকে। এবং এই মন্ত্রী পরিষদের আকার কিন্তু 50 জন রয়েছে তারেক রহমানের নেতৃত্বে। তার মধ্যে কিন্তু 25 জনের একটি মন্ত্রী পরিষদ কিন্তু শপথ নিয়েছেন। তার মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজউদ্দিন আহমেদ, আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান টেকনোক্রেট, আব্দুল আল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কাইকুবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, মোহাম্মদ আমিনুর রশিদ টেকনোক্রেট, আফরুজা খানম রিতা, মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী আনি, আসাদুল হাবিব দুলু, মোহাম্মদ আসাদুজ্জামান জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আনম ও এহসানুল হক মিলন, সর্দার শাকাউত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম স্বপন, শেখ রবিউল আলম সহ শামা উবায়দ সহ কিন্তু 50 জনের যে মন্ত্রী পরিষদের যারা সদস্য ছিলেন তাদেরকে কিন্তু শপথ বাক্য পাঠ করানো হয়েছে। নতুন যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, ওনাকে শপথ বাক্য পাঠ করানোর পরই কিন্তু যারা নতুন মন্ত্রিসভায় যারা স্থান পেয়েছেন ওনাদেরকে শপথ বাক্য পাঠ করিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা কিন্তু সকাল থেকেই এই সংসদ ভবনে এলাকায় আছি এবং আমি ছিলাম এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজা। এখানে কিন্তু খুব সুশৃঙ্খলভাবে এবং সাংবিধানিক নিয়ম মেনেই কিন্তু এই শপথ কার্যক্রমটি পরিচালনা করা হয়েছে, যেটি এখানে কিন্তু দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা সহ থেকে শুরু করে আমন্ত্রিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা এবং যারা দেশ বিদেশি কূটনীতিকরাও কিন্তু এই শপথ যে অনুষ্ঠানটি হয়েছে সেখানে কিন্তু ওনারা উপস্থিত ছিলেন এবং সাংবাদিক সহ বুদ্ধিজীবী সহ বিশিষ্টজনরা কিন্তু সমাজের এই শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তো সংসদ ভবনের এই এলাকা থেকে আমার কাছে জেরিন সর্বশেষ। হুমায়ুন এবং তানজিদ, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী হুমায়ুন কবির এবং তানজিদ ভুঁইয়ার কাছ থেকে জানছিলাম শপথ গ্রহণ অনুষ্ঠানের সবশেষ।
নতুন মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব ও কর্মপরিকল্পনার বিষয়ে জানতে এবার যাচ্ছি সহকর্মী নাজমুল ইসলামের কাছে। নাজমুল, নতুন প্রতিমন্ত্রী হিসেবে যারা শপথ নিয়েছেন তাদের প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি সংসদ ভবনের যে 6 নম্বর যে গেটটি রয়েছে সেই 6 নম্বর গেটটিতে রয়েছি। মূলত 4টার পরপরই কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান কিন্তু শপথ গ্রহণ করেছেন এবং এর পরপরই মন্ত্রী প্রতিমন্ত্রীদেরকে কিন্তু শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তো এখন কিন্তু আমি ঠিক যে জায়গাটিতে রয়েছি, যে শপথ গ্রহণ করার পরপরই কিন্তু মূলত এই গেট দিয়ে কিন্তু মন্ত্রী প্রতিমন্ত্রী যারা এবং আমন্ত্রিত যেসব অতিথি রয়েছে তারা কিন্তু আস্তে আস্তে বের হয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আমরা কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীর কোনো প্রতিক্রিয়া কিন্তু এখন পর্যন্ত পাইনি। গণমাধ্যমের সাথে তারা কোনো কথা কিন্তু বলেনি। আপনাদেরকে জানিয়ে রাখি, কিন্তু দীর্ঘ 20 বছর পর কিন্তু বিএনপি সরকার গঠন করলেন এবং চতুর্থবারের মতো কিন্তু বিএনপি সরকারে বসলেন এবং প্রথমবারের মতো কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে জনাব তারেক রহমান কিন্তু এই যে বিএনপির হাল সেটি কিন্তু ধরেছেন। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেসব প্রতিমন্ত্রী এবং মন্ত্রীরা যারা শপথ গ্রহণ করেছেন সংসদ ভবনে, তারা কিন্তু এখন মূলত এই 6 নম্বর যে গেটটিতে রয়েছে এই 6 নম্বর গেটটিতে কিন্তু তারা বের হয়ে যাচ্ছেন এবং এই যে তাদের যে বের হয়ে যাওয়াকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি সারা দেশ থেকে যে প্রচুর সংখ্যক যারা নেতাকর্মী যারা রয়েছে তারা তাদেরকে স্বাগতম জানাতে এবং তাদেরকে শুভেচ্ছা জানাতে কিন্তু এই যে 6 নম্বর যে গেটটি রয়েছে সেই 6 নম্বর গেটে কিন্তু তারা অপেক্ষমান রয়েছে এবং তারা কিন্তু হাত নেড়ে তাদের যে নেতাকর্মী যারা রয়েছে এবং তাদের যেসব মন্ত্রী প্রতিমন্ত্রী যারা রয়েছে তাদেরকে কিন্তু স্বাগতম জানাচ্ছেন এবং এখন কিন্তু এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণের ভিড় কিন্তু দেখা যাচ্ছে এই 6 নম্বর গেটে এবং এই যে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু এই সংসদ ভবন এলাকায় আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই জোরদার করা হয়েছে এবং প্রচুর সংখ্যক পুলিশ সদস্য, সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকেও আমরা দেখেছি। তো এই ছিল জেরিন সংসদ ভবন এলাকা থেকে আমার কাছে সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। এর আগে শপথ নেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সদস্যরা। সকাল 10:30টার পর বিপুল সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির এমপিদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এরপর শপথ নেন জামায়াতে ইসলামী সহ 11 দলীয় জোট এবং স্বতন্ত্র থেকে জয়ী সদস্যরা। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে পুনর্গঠন করা হবে বলে জানান বিএনপির সংসদ সদস্যরা। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। গেজেটে প্রকাশিত 296 এমপির শপথ অনুষ্ঠিত হচ্ছে সংসদ ভবনে। প্রথম ধাপে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নির্বাচিত হইয়া বেলা 11:15টার দিকে সংসদীয় দলের বৈঠক শুরু হয়। বৈঠকে বিজয়ী দল হিসাবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও সংসদীয় দলের নেতা নির্বাচন করা হয়। পরে দ্বিতীয় ধাপে 11 দলীয় ঐক্যর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ পাঠ করান। গ্রহণ করিতে যাইতেছি। জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেন জামায়াত ও এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। তবে সংবিধান সংস্কার পরিষদের শপথে যাননি বিএনপি থেকে নির্বাচিতরা। আর স্বতন্ত্র এমপিদের মধ্যে শপথ নেননি স্বতন্ত্র সংসদ সদস্য রমিন ফারহানা। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের মাধ্যমে দেশকে পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। নিরাপত্তার জন্য যে কোনো চ্যালেঞ্জ আমরা গ্রহণ করব। চাঁদাবাজ, সন্ত্রাস এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করবো আমরা ইনশাল্লাহ। বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়ন করা, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো, আইন শৃঙ্খলার উন্নয়ন এবং সমাজকে একতাবদ্ধ করে
বাংলাদেশের উন্নয়ন করা। একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা ইনশাআল্লাহ উপহার দেব। শপথ শেষে বিএনপি, জামাত সহ বিভিন্ন দল ও জোটের এমপিরা বৈঠক করে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। নতুন সরকারের কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা চান সাধারণ মানুষ। তবে অর্থনীতি পুনরুদ্ধারকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন সরকারকে ব্যয় সংকোচন নীতির পাশাপাশি বিদেশি ঋণ নেয়ার হার কমাতে হবে। একই সঙ্গে বাজেট ঘাটতিও কমিয়ে আনা জরুরি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের সঙ্গে বিদেশি বিনিয়োগ আনার দিকে জোর দেওয়ারও তাগিদ দেন তারা। মফিউর রহমানের রিপোর্ট। জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট। তাদের সামনে বড় চ্যালেঞ্জ ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার। এদিকে দেশের জন্য ভালো অর্থনৈতিক স্থিতিশীলতা চান সাধারণ মানুষ। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার দাবিও জানান তারা। প্রায় 21 লক্ষ সামথিং হাজার কোটি টাকা এখন আমরা ঋণ আছি। আমরা আসলে এটাকে আমাদের এই সরকারের জন্য বিশাল একটা চ্যালেঞ্জ। এটা অবশ্যই আমাদের অনেক ব্যাক পোহাতে হবে। নতুন সরকারের কাছে চাওয়া যে আমরা যেন একটা শক্ত অবস্থানে যাই এবং সারা বিশ্বের কাছে একটা সম্মানজনক জায়গায় যে নিজেদেরকে একটা জায়গায় স্থাপন করতে পারি। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় ক্ষমতার ভিতরে থাকবে, জনমনে একটা স্বস্তি আসবে। আমরা গ্রাহক হিসেবে ব্যাংক থেকে যেন সর্বোচ্চ সহযোগিতা পাই এবং আমাদের দেশের অর্থনীতি যেন আরও আগামীতে আরও ভালো হয়, এই আশায় রাখবো। ফ্যাসিস্ট আমলে ব্যাংক বিমা লুটের মাধ্যমে অর্থনীতি ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানান অর্থনীতিবিদ আবু আহমেদ। অবস্থার উত্তরণে নতুন সরকারকে ব্যয় সংকোচন নীতি মেনে চলার তাগিদ দেন তিনি। যেটা স্বৈরাচারী সরকার যেটা পালিয়ে গেছে তাদের সময় হয়ে গেছে। ব্যাংকগুলো তখনই তো লুট হয়েছে। তুমি ইসলামী ব্যাংকের কথা দেখো, ইসলামী ব্যাংক ওয়ান অফ দ্য বেস্ট অফ দ্য ব্যাংক ছিল, তো সেটা লুটপাট করে খাড়া করলো। 4 লক্ষ কোটি টাকা বাজেট। তো এখানে তুমি দেখো ওই যে ডেভেলপমেন্ট বাজেটের সাইজটা ছোট, রেভিনিউ বাজেটে আমাদের প্রায় 70% অ্যাবাভ। সাইজ অফ দ্য গভর্নমেন্ট মানে মিনিস্ট্রি, নাম্বার অফ মিনিস্ট্রিজ, নাম্বার অফ ডিভিশনস, নাম্বার অফ ডাইরেক্টরেটস, এগুলো একটু কমাইতেই হবে। আর কেউ যদি না কমায় তাহলে হবে কি, ওই বসে বসে শুধু ওদেরকে ফিড করার জন্য, মানে ওদের ডিমান্ডস ফুলফিল করার জন্য বেতন বাতায়ন আনুষঙ্গিক সরকারকে প্রিন্টিং দ্য মানি। নতুন শিল্প কারখানা গড়ে তোলা ও বিদেশি বিনিয়োগ আনার দিকে জোর দিয়ে বাজেট ঘাটতি কমানো সহ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরামর্শ দেন তিনি। ইকোনমির সঙ্গে ট্যাক্স কালেকশন, রেভিনিউ কালেকশন জড়িত, মানে কানেক্টেড। ভ্যালুয়ারি ট্যাক্সের কথা ধরো, ভ্যাট যেটা সবচেয়ে বেশি 1 নম্বর সোর্স, তো ওটা তো ট্রানজাকশনের সঙ্গে যুক্ত। ইকোনমি যদি স্লো ডাউন হয়ে যায়, রেভিনিউ কালেকশন কম হবে, তখন তোমার ঘাটতি বাজেট বাড়তেই থাকবে। বিদেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, তাহলে না তুমি বুঝতে তো এটা কনফিডেন্স বাড়বে আমার ইকোনমির উপর। আর আমার দেশে বড় বড় কংগ্লোমারেট যারা বড় বড় ব্যবসায়ী, তারাও তাদেরকেও সহযোগিতা করা দরকার। আপনি ইনভেস্টমেন্ট যদি কমে যায় সুদ বৃদ্ধির কারণে, তাহলে সাপ্লাই কমে যাবে। সাপ্লাই কমলে এমনিতে ইনফ্লেশন উপরেই থাকবে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বাড়ানোর পাশাপাশি সরকারকে জনবান্ধব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার তাগিদও দেন আবু আহমেদ। সুদের হার কমা উচিত, ওদের পলিসি রেট যেটা রেপো রেট সেটা কমা উচিত। নতুন সরকার, নতুন যদি ফাইন্যান্স মিনিস্টার আসে, উনি এগুলো নিয়ে আবার ভাবতে হবে। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। রমজান ঘিরে আবারও চড়া নিত্যপণ্যের বাজার। ইফতারি পণ্যের মধ্যে খেজুর সহ বিভিন্ন প্রকারের রসালো ফলের দাম ক্রেতার নাগালের বাইরে। লেবু আর বেগুনের বাজারও আকাশ ছোঁয়া। রমজান এলেই দাম বাড়ার প্রবণতায় হতাশ ক্রেতা। তবে নিম্ন আয়ের মানুষকে এই উত্তাপ থেকে বাঁচাতে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। দুপুরে এই কার্যক্রম উদ্বোধন করেন বিদায়ী উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। মফিউর রহমানের আরেকটি রিপোর্ট। রমজান উপলক্ষে সারা দেশে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। কারওয়ান বাজারে এই কার্যক্রমের উদ্বোধন করেন বিদায়ী বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, টিসিবির এই কার্যক্রমের মাধ্যমে স্বল্প আয়ের মানুষ কিছুটা স্বস্তি পাবে। এর মাধ্যমে যারা সমাজের দরিদ্র শ্রেণী, যারা এটার জন্য উপযুক্ত, তাদের জীবনে একটু আনন্দ হবে, তাদের জীবন রমজানের মধ্যে একটু সহায়ক ভূমিকা পালন করবে। টিসিবির কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভোক্তারা। 2 থেকে 2.5 ঘন্টা হয়ে গেছে দাঁড়াইছি, তারপরে এটা বলবৎ থাকুক, চালু থাকে, আমরা আশাবাদী। বাজার তুলনামূল এখন দাম সরকার খুব ন্যায্য মূল্য আমাদের দিচ্ছে। বাজার আছে অনেক হাইসরও পাইলাম না, নাইলে 300-400 টাকার উপরে ডিফারেন্স আছে। এদিকে রমজান উপলক্ষে বাজারে ভিড় করছেন ক্রেতারা। সেহরি ও ইফতারের প্রয়োজনীয় অনুষঙ্গ কিনছেন তারা। বিশেষ করে এই সময়ে খেজুরের চাহিদা বাড়ে কয়েক গুণ। প্রকারভেদে খেজুর বিক্রি হচ্ছে 250 থেকে 1,500 টাকা কেজি পর্যন্ত। দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। মরিয়াম আছে 750 বাবরুপটা,
এবার মেটজুল আছে 1050, একটা আছে 1550। গতবার তুলনায় বছর দাম বেশি। সয়বাত হয়ে যাওয়ার পরে দামটা বাড়া শুরু হয়েছে। বাজারে বেড়েছে রসালো ফলের দামও। কয়েকদিনের চেয়ে বাড়তি দামে বিক্রি হচ্ছে তরমুজ, পেঁপে, বেল সহ বিভিন্ন ফল। তরমুজ বেচতেছে আপনার 80 টাকা কেজি, আর বাঙ্গি হয়েছে আপনার 120 টাকা পিস, 30 টাকা পিস, আর পেঁপে আছে আপনার 150 বেশি 160 টাকা কেজি বেচতেছি। রমজান শুরু হয় না এখনো, আগাক মুহূর্তে এত অনেক দাম। লেবু, শসা, কাঁচামরিচ, বেগুন সহ অন্যান্য ইফতারি পণ্যের দামও ঊর্ধ্বমুখী। হালিতে লেবু বিক্রি হচ্ছে 50 থেকে 120 টাকা দরে, আর শসা 90, টমেটো 60, কাঁচামরিচ 120 থেকে 140 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে গেল কয়েকদিনের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ছোলা, খেসারি ডাল, মটর, বেসন, সয়াবিন তেল। রমজান এলেই বাড়তি দাম রাখার প্রবণতায় হতাশ ক্রেতারা। ছোলা বিক্রি করতেছি 85 থেকে 90 টাকা, ভালো মানের ছোলা। খেসারি ডাল 85-90 থেকে 100 টাকা। ডাবলি মটর 55 থেকে 60। তেল হলো আপনার হলো 5 লিটার ভেতরে 930 টাকা। লিটার পড়ছে আপনার হলো 191 টাকা পড়ছে। বাজারটি তো রোজার জন্য একটু উত্তপ্ত, বাট আমার মনে হচ্ছে এখনো আমাদের টলারেন্সে আছে। তো এখনো তেমন কেনাকাটা হয়নি, সামান্য কিছু হয়েছে, মনে হইলো দাম একটু বেশি। চিড়া, মুড়ি, গুড়ের দোকানেও ভিড় করছেন ক্রেতারা। মফির রহমান, মোহনা সংবাদ, ঢাকা। বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব। সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে সাজানো হয় পিঠার এই নান্দনিক আয়োজন, যেখানে চিতই, ভাপা, পাটিসাপটা সহ নানান স্বাদের পিঠার সমাহার ছিল। সকালে উৎসবের উদ্বোধন করেন ইউনিভার্সিটির উপাচার্য আব্দুল হান্নান চৌধুরী। এই আয়োজনের মাধ্যমে গ্রামীণ ঐতিহ্য আর পিঠাপুলির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায় নতুন প্রজন্ম। শেষ করব মোহনা সংবাদ, যে আবার আগে শিরোনামগুলো আরও একবার। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন, 49 মন্ত্রী প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি। উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় নতুন পরিষদে। সংসদের দক্ষিণ প্লাজায় নতুন এমপিদের শপথ, রাষ্ট্র মেরামতের 31 দফা বাস্তবায়নে অঙ্গীকার বিএনপি সদস্যদের। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেবে নতুন সরকার, প্রত্যাশা সাধারণ মানুষের। অর্থনীতি পুনরুদ্ধারই বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। এবং নিত্যপণ্যের বাজারে রমজানের উত্তাপ, নাগালের বাইরে খেজুর, লেবু সহ বেশিরভাগ ইফতারি পণ্য, ক্ষুব্ধ ভোক্তারা। দর্শক, এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।